নমস্কার বন্ধুরা, ইচ্ছে সফরের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা অফ টপিক নিয়ে ভিডিও করছি। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ থাকেন যারা তাদের নিরলস শিল্পচর্চা, নিরলস সাধনার মাধ্যমে আমাদের এমন কিছু শিল্পকর্ম দান করে থাকেন যেগুলি আমাদের বিস্মিত করে তোলে। এ যেন এক রূপকথার শহর, এ যেন এক রূপকথার দেশ, যেন কোনো মন্ত্র বলে কোনো জাদুকর বিরাট বিরাট শহরগুলোকে কাঠের শহরে পরিণত করেছে। দেখলে মনে হবে যেন আপনি চলে এসেছেন এক অন্য জগতে, এক অন্য মায়াবী রূপকথার দেশে, যেখানে সব কিছুই কেমন চেনা আবার অচেনা। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন, কিন্তু তাদের খবর আমরা রাখি না। যেন আমাদের চেনা শহরগুলিকে, চেনা জায়গাগুলোকে কোনো এক রূপকথার জাদুকর পরিণত করেছে এক গল্পের শহরে, যেখানে আপনাদের মন চাইলেই ছুটে যেতে ইচ্ছা করে, যেখানে দূর থেকে দাঁড়িয়ে দেখতে ইচ্ছা করে সেই শহরের বিভিন্ন গল্প। তারা যে তাদের শিল্প নৈপুণ্য, সেই শিল্প নৈপুণ্যর প্রকাশ রাখেন সমাজের প্রত্যেক স্তরে। তাহলে এটা কি? এটা হচ্ছে ঘোষবাড়ি দুর্গা দালান, 359 বছরের। আজকে আমরা চলে এসেছি তেমনই এক মানুষের সাথে সাক্ষাৎ করতে। আমরা আজকে এসেছি হুগলি জেলার চন্দননগরে। বন্ধুরা, এই ঘরটিকে চিনতে পারছেন? বিখ্যাত চলচ্চিত্র বিসর্জনে দেখানো সেই ঘরটি, যা আজ একটা হেরিটেজ প্লেসের তকমা পেয়েছে। আজকে এমন দাদার সাথে আপনাদের পরিচয় করাবো, যে দাদা তার শিল্প নৈপুণ্য, শিল্প যে পরিশ্রম, এই পরিশ্রমের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন এমন এমন সব জিনিস যা সত্যি বিস্মিত করছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে। সেই সাধারণ জিনিসগুলোকে অসাধারণ তৈরি করে তুলছেন তিনি দিবারাত্র। তাহলে দাদা এটা কি? এটা টাকি রাজঘাট। টাকি রাজঘাট, একদম হুবহু টাকি রাজঘাটের আদলে তৈরি এই মিনিয়েচার স্ট্রাকচার। আজ সেই রকমই এক মানুষের সাথে আপনাদের পরিচয় করাবো, সেই মানুষের কাজের সম্বন্ধে আপনাদের পরিচয় করাবো। ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে টাকির রাজঘাট বাদ যায়নি তার অনুকরণের তালিকা থেকে কিছুই। সবই যেন জীবন্ত হয়ে উঠেছে তার এই সূক্ষ্ম কাজের মাধ্যমে। দেশ বিদেশ থেকে ডাক পড়েছে তার এই কাজের নমুনা দেখার জন্য। লোকজন ছুটে এসেছেন তার কাছে তার এই কাজের এক ঝলক দেখবেন বলে। চলুন আজকে পরিচয় করে নিই সেই দাদার সাথে। তো দাদা নমস্কার। নমস্কার। আচ্ছা, তো আপনার নামটা যদি একটু বলেন। গণেশ ভট্টাচার্য, চন্দননগর। গণেশ ভট্টাচার্য, চন্দননগর। তো দাদা আপনি কি করেন? আপনার প্রধানত পেশাটা কি? এটা আমার দীর্ঘ 19 বছরের পেশা এবং নেশা। তাহলে এটা কি? এটা হচ্ছে তোমার টাকির জোড়া শিব মন্দির। টাকির জোড়া শিব মন্দির। জোড়া শিব মন্দির বা জোড়া আচ্ছা, পেশা ও নেশা দুটোই। আচ্ছা, পেশা নেশা যখন একসাথে হয় তখন সেই কাজটা কিন্তু একটা অন্য মাত্রায় হয়ে যায়। কারণ আমরা অনেকেই এমন অনেক পেশার সাথে যুক্ত যেগুলোর সঙ্গে আমাদের কোনো, আমরা সাধারণত অর্থ উপার্জনের জন্য করি, কিন্তু দাদা কিন্তু যে কাজটা করেন সেটা কিন্তু খুব, দাদা সেগুলোকে এনজয় করেন এবং সেগুলো কিন্তু খুব তার যে অসাধারণ দক্ষতা সেগুলোর মধ্যে ফুটিয়ে তুলেছে।
আপনাদের একটা ছোট্ট দেখাই, যে এই যে দেখে মনে হচ্ছে যেন আমরা একটা হাওড়া সেকশন বা শিয়ালদা ডিভিশনের একটা কোনো ছোট্ট ট্রেনকে আমরা তুলে এনেছি দাদার ঘরের মধ্যে, কিন্তু এটা কিন্তু একদমই না, এটা বাঁশ দিয়ে তৈরি করা একটা ট্রেনের মিনিয়েচার। দেখুন কি সুন্দর শিল্প নৈপুণ্য এবং কি সুন্দর কারুকার্য, যেন মনে হচ্ছে সত্যি সত্যি রাস্তা থেকে তুলে আমরা জাস্ট এখানে বসিয়ে দিয়েছি। দাদা, আপনার এই কাজের যে এই যে বলেন পেশা ও নেশা, সেটা কোথা থেকে তৈরি হলো বা কত বছর মানে কিরম ভাবে আপনারা আসলো এই গেল ব্যাপারটা? এটা সব থেকে বড় কথা হচ্ছে মানুষের জীবনে অনেক কিছুই নিজের প্রতি এক্সপেকটেশন থাকে, তবু এক্সপেকটেশন থাকলেই তো হয় না, তাকে সেই জায়গায় নিজেকে নিয়ে আসতে হয়। আর নিয়ে আসবার জন্য যে কঠোর পরিশ্রম করতে হয় সেই ক্ষেত্রে অনেকেই হার মেনে যায় বা তাদের কোনো আর্থিক সমস্যা থাকে, বিভিন্ন থাকে, আমারও ছিল এক সময়। তবে আর্থিক সমস্যাকে দুর্বলতা না করে আর্থিক সমস্যাকে হাতিয়ারও করা যায়, তার মধ্যে সেরকম বুদ্ধিমত্তা বা সেরকম সংগ্রাম থাকাটা তার মধ্যে জরুরি, মানে সেই রসবোধটা, তবেই সে কাজে লাগাতে পারবে। এই যে যে কাজটা করছেন, এই যে ধরুন এটা বাঁশ দিয়ে তৈরি করছেন, এটা কি আমরা যে বাঁশগুলো সাধারণত দেখতে পাই সেই বাঁশ নাকি এটা অন্য? না, এটা সম্পূর্ণই অন্য বাঁশ। এমনি বাঁশ দিয়েও করা যায়, তবে এমনি বাঁশের লংজিভিটি খুবই কম। এমনি বাঁশে সমস্ত মানে সবকিছুর জন্য, আবার সবকিছুর জন্য সবকিছু নয়। এটাও ঠিক সেরকমই, যে এই বাঁশ দিয়ে বিশ্বের সমস্ত কিছু আর্ট কে অনুকরণ করাই যায়, কিন্তু সব বাঁশ দিয়ে সম্ভব না। এটাকে আমরা অনেক রকম ভাষায় বলে থাকি, কেউ বলে আসাম বাম্বু, কেউ বলে ফাঁপা বাঁশ, কেউ বলে মণিপুরি বাঁশ। আমার ভাষায় আমি যেটা প্রচলিত ভাবে করি সেটা হচ্ছে আসাম বাম্বু, মানে তিনটে একই। কাজের স্টেপ গুলো কি কি বা কিরম করে, মানে আসাম বাঁশ গুলো তো অনেক বড় হয়, সেগুলো কি কিরম ভাবে আপনি এই যে এরকম পাতলা শীটের মাধ্যমে পাতলা শীটের মধ্যে আনেন কি করে? হ্যাঁ, সব থেকে বড় কথা, যখন বাঁশটা কাটতে হয় তখন আমি হয়ে যাই একজন কাঠুরিয়া। আচ্ছা, যখন বাঁশ লোডিং করি তখন আমি একজন হয়ে যাই খালাসি, বা আনলোডিং যারা করে বা লোডিং তাদের পর্যায়ে চলে যাই। মাল যখন নিয়ে আসি তখন ওটাকে আবার আনলোড করি। ততক্ষণ আমি ছিলাম একজন সাধারণ মানুষ। যখন আমি বাড়িতে আসি তারপর সেটাকে প্রসেসিংয়ে ফেলা হয়। আমি প্রসেসিংটা যেটা করি, প্রসেসিং অনেক রকম পদ্ধতিতে হয়, তার মধ্যে দুটো হচ্ছে প্রধান। এক হচ্ছে আপনার প্রসেসিংটা হচ্ছে কেমিক্যাল দ্বারা, বোরাস পাউডার যেটাকে বলে। আরেকটা প্রসেসিং হচ্ছে প্রকৃতির দ্বারা। আমি খরচার দিকে যাই না, কেন আমার সামনেই জলাশয় রয়েছে, আমার কোনো অসুবিধা নেই। আমি একদম ন্যাচারাল পদ্ধতিতে আমি সিজন করাই, তার জন্য আমার কোনো খরচা হয় না এই ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, তার মানে প্রথমে আগে বাঁশটাকে সিজন করতে হয়, তাই তো? যেরকম কাঠগুলোকে সিজনিং করে আমরা কাজের উপযোগী করে তুলি, বাঁশগুলোকে সিজনিং করে তোলে। এখানে আরো একটা কথা বলার আছে, মেলায় বা বিভিন্ন জায়গায় বাঁশের বহুত উপকরণ বা বিক্রি হয়, বিভিন্ন সামগ্রী। তো অনেক কাস্টমাররা একটা অভিযোগ করেন যে বাঁশটা ঘুনে খেয়ে গেছে বা ফাঙ্গাস জমেছে। এটার প্রধান কারণ হচ্ছে আমাদের রাজ্যের বাইরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বাঁশের প্রোডাক্ট আসে, বলাটা উচিত নয় তবু বলতে হয়। এই বাঁশগুলো একটা কেমিক্যাল দ্বারা প্রসেসিং হয়, যার ফলে কেমিক্যাল দিয়ে প্রসেসিং করার ফলে হয় কি, বাঁশের 50% মধ্যে আপনার 45 থেকে 55% রস মানে শুষে যায়, কিন্তু ওই 45% রস কিন্তু বাঁশে থেকেই যায়। যার ফলে যখনই আপনি ওয়েদার চেঞ্জের সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যের বিভিন্ন মেলাতে গিয়ে বিক্রি হয়, আপনারা বিভিন্ন জায়গায় নিজের ঘরে সংগ্রহ করেন, তখন ওটা ওয়েদারের সাথে সাথে কিন্তু ওই রসটার জন্যই ঘুন পোকা ধরতে শুরু করে। অলরেডি ঘুনটা অনেক আগে থেকেই ধরা থাকে, কিন্তু বাঁশের ভেতর থেকে যখন মানে ঘুন পোকা কাটতে কাটতে সামনে চলে আসে, তখনই কিন্তু মানে কাস্টমার বুঝতে পারে। এটা ভেতর থেকেই খাওয়া শুরু হয়ে যায় অলরেডি, যেখানে প্রোডাকশন হয় ওটা তো ভেতর থেকে তো আর বোঝা যায় না যতক্ষণ না বাইরে আসছে, এটাই। কিন্তু যদি ন্যাচারাল পদ্ধতি, মানে আমি যে পদ্ধতিতে করি, জলাশয় ফেলে রাখলাম, দীর্ঘ 1 মাস 2 মাস জলের তলায় পৌঁছলো, ওই রকম পদ্ধতিতে তো সবাই করতে পারে না। যেহেতু আমি করি, আমার বিগত 19 বছরে না কোনোদিনও ঘুম খেয়েছে, না কোনোদিন ফাঙ্গাস জমে। একটু আগে তুমি সমস্ত চাক্ষুষ নিজের চোখে ভিডিও করতে গিয়ে দেখলে, এগুলো দীর্ঘ বছরে আমার কোনো প্রবলেম হয়নি আজ পর্যন্ত।
আচ্ছা, এই যে ট্রেনের ইঞ্জিন, হ্যাঁ। এটা নেওয়ার জন্য আপনার কাছে প্রচুর লোক কিন্তু এসেছে। হ্যাঁ, এসেছে। তো হচ্ছে এই ট্রেনের ইঞ্জিনটা তো অসাধারণ, মানে এটা তৈরি করতে কদিন সময় লেগেছে? এটা তৈরি করতে 9 দিন। 9 দিনে এই পুরোপুরি? পুরো। এবং এর দাম উঠেছিল শুনেছি অনেক, কিন্তু আপনি রাত দেননি। না, দেয়নি। এটা 22,000 টাকার উপরেও দাম উঠেছে। পরেও যে দাদা ভিডিও করে নিয়ে গেছিল সেই দাদার পরেও একজন 30,000 টাকার মতন দাম দিতে চেয়েছিল, কিন্তু আমি দেইনি। কেন, এটা আমি আর দ্বিতীয়বার বানাতে পারবো না। এটাই বলছি, নিজের কাজকে নিজে কখনো কপি করা যায় না। হয় খুব ভালো হবে, নয় খুব খারাপ হবে, কিন্তু এইটা একবারই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটা হচ্ছে টাকির ওয়াচ টাওয়ার, তাই তো? বিএসএফ ওয়াচ টাওয়ার। তো আচ্ছা, এই যে আপনি বাস সিজন করলেন, এরপর কি করেন? বাসটাকে সিজন করার পর এরপরের প্রসিডিওরটা কি রকম? এরপর প্রসেসিওর হচ্ছে, আমি যখন বাসটা সিজন হয়ে গেল, বাস হয়ে গেল, শুকিয়ে গেল, শুকনোর পরে আমি যেরকম এই দেখছেন, এই যে এইগুলো বার করতে হয়। আচ্ছা আচ্ছা, এইগুলো না বার করলে আমার কাজ হবে না। তো এইগুলো বার করার পর যদি এই এরকম পুরো মানে ঝাঁ চকচকে থাকে, তার মানে এটা মানে শুকনো হয়ে গেছে, এটার মধ্যে আর নতুনত্ব কিছু নেই, তাহলে আমি রেডিমেড মেশিন দিয়ে এইগুলোকে সমস্ত ছুলতে হয়, গ্রাইন্ডিং মেশিন দিয়ে, তবেই তো এই স্মুথনেসটা আসবে। তারপর আমি কাজ শুরু করি। যদি দেখি আমার করতে গিয়ে কোনো মাল কাঁচা বেরোচ্ছে, তো তখন আমি ওইটাকে রোদে ড্রাই করতে দিয়ে দিই। ওটা মোটামুটি 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে একদম মানে কাটখটটা হয়ে যাবে, তারপর আবার কাজ শুরু হয়। আচ্ছা, তার মানে আপনি বাসটাকে প্রথমে আনেন, তারপর সেটাকে পুরো প্লেন করে, স্মুথ করে। হ্যাঁ। আচ্ছা, প্লেন করে স্মুথ করে তারপর বিভিন্ন রকম আকার দেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এর কাজে আর কি কি লাগে? মানে আপনার তো দেখছি মানে সরঞ্জাম খুব অল্প, মানে খুব একটা বেশি সরঞ্জাম লাগে না, খালি আর কি কি সরঞ্জাম লাগে? এর পরের প্রসেসিং কিরকম হয়? এই যে কাটাকুটি গুলো, এইগুলো কি দিয়ে করেন? কাটাকুটি এই যে আমার খুব সাধারণ মানের যন্ত্রপাতি, সেটা আমি দেখছি, খুব সাধারণ মানের যন্ত্রপাতি কিন্তু রয়েছে। পেন, থার্মাল কাটার ছুরি, কাঁচি, হ্যাঁ, তা কখনো কখনো এই যে ফুটো করবার জন্য এইটাকেও লাগে। এটা অনেকে ইলেকট্রিক কাজে ইউজ করে, আমি আমার বাসের কাজে ইউজ করি। আচ্ছা। অবশ্য যার যার যেটা দৃষ্টিভঙ্গি দেখবার। হাওড়া ব্রিজকে লোকে বানাতে গেলে অনেক রকম ভাবে দেখে, হাওড়া ব্রিজ এইরকম গেছে, এইরকম গেছে। আসল কথা, হাওড়া ব্রিজের প্যাটার্ন হচ্ছে, যদি ভালো করে ফলো করা যায়, ইংরেজি অক্ষরের XYK, আপনি নিজেও ভালো করে ফলো করবেন, হাওড়া ব্রিজটাকে দেখবেন XYK, উল্টো K আছে, উল্টো Y আছে, X আছে। এই ডেফিনেশন গুলো দিয়েই পুরো হাওড়া ব্রিজটা টোটাল তৈরি হয়েছে। যদি আপনি লেটার হিসাবে ভাবেন, দেখার ভঙ্গিটা একটা আলাদা ব্যাপার। শিল্পী সবসময় শিল্পকর্ম, শিল্পীর যে একটা চোখ, সেটা কিন্তু আমাদের সবার মধ্যে থাকে না। তার জন্যই একজন সাধারণ মানুষ আর শিল্পীর মধ্যে অনেক তফাৎ থাকে। একজন সাধারণ মানুষ শিল্পী হতে পারেন কি সে তার শিল্পকর্ম বা শিল্প নৈপুণ্যতার মাধ্যমে। আচ্ছা দাদা, এই বছর কি কি অর্ডার আছে আপনার পুজোর? এই বছর কি কি অর্ডার? এবছর প্রচুর অর্ডার আছে, শুধু এই পুজোরই কাজ না, পুজোর পরও প্রচুর পেন্ডিং আছে। বন্দে ভারত আছে, তারপর তেজাস আছে, তারপর আমার নিজস্ব কম্পিটিশন আছে, তারপর আমাদের চন্দননগরের দুখানা জিনিস আছে, চন্দননগরের মিউজিয়াম আছে, চন্দননগরের চার্চ আছে, দুটোই যাবে ফ্রান্সে। আচ্ছা, দুটোই 3D মডেল ফ্রান্সে যাবে। ভেতরে ইন্টেরিয়র ডেকোরেশনেরও কাজ আছে ওর মধ্যে, হুবহু যেমন একটা চার্চের ভেতরে হয় সেরকম সেম টু সেম পুরো একই জিনিস আছে। কাজ আমার মোটামুটি 20-30টা পার্টির কাজ পুরো একদম পেন্ডিং এ রয়েছে। আচ্ছা আচ্ছা, তো দাদা আপনার বাড়িতে যদি কেউ আসতে চায় ভিজিট করতে, তো কিরম করে আসবে একটু যদি বলে দেন? যাত্রাপথ দেখুন, কে কোথা থেকে আসে এটা তো বলা যাবে না, কিন্তু আমার বাড়ি চন্দননগর, চুচুড়া স্টেশনে নামলে চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে 5 থেকে 6 মিনিট। আচ্ছা, চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে 5 থেকে 6 মিনিট। আচ্ছা আচ্ছা, তো আমরা এই ভিডিওতে দেখালাম যে দাদার তৈরি বিভিন্ন রকম জিনিস, কিন্তু বিভিন্ন সুন্দর সুন্দর কারুকার্য কিন্তু দাদা অলরেডি করে রেখেছেন পুজোর জন্য বা পুজোর পরবর্তী কাজের জন্য। তো দাদা, এইগুলো যদি ধরুন আপনার এই যে কাজকর্ম দেখে যদি কেউ বাইরের কেউ অর্ডার দিতে চায়, তার পক্ষে হয়তো আপনার এখানে এটা সম্ভব না, সে যদি কোনো একটা মডেল বলে দেয় যে আমার এই মডেলটা বানিয়ে দিতে হবে, তো সেইটা কি বানানো সম্ভব আপনার পক্ষে? আমার কাজটা হচ্ছে বাসের কাজ, দেখুন অনেকেই করে, আমি তো আর একা করি না, কিন্তু দৃষ্টিভঙ্গিটা আমাকে আলাদা করেছে যে 10,000 মানুষ একসাথে হাঁটবে, তো আমি তাদের মধ্যে হাঁটবো না, আমি নিজের পথ নিজে বানাবো, আমি নিজে কি জানি সেটা দিয়ে এগিয়ে যাবো। সবাই তো অনেক কিছুই করে, ওদের সাথে যদি আমি নিজেকেও একই কাজ করি তাহলে ওদের দলে আমি পড়ে গেলাম। আমাকে ভাবতে হবে আলাদা ভাবে। আর পৃথিবীতে ব্যতিক্রমী চিন্তাধারা সবাইকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এবং তাকে পরবর্তীকালে সবাই মানে এবং শ্রদ্ধাও করে।
তো সেই ক্ষেত্রে দেখা গেল আমি আমার এই লাইনে যখন কাজ করতে এসেছি, আমি একটা কথাই মাথায় রেখেছি যে ফুলদানি, তারপর আপনার ওই বাঁশের তৈরি মুখোশ, এইসব কিছু বানাবো না, এসব সবাই বানায়। আমি যেটা করব সর্বসত্তা অনুকরণ, মানে বাংলায় আরো সহজ করে বললে হয় যাহা দেখিব তাহাই করিব। মানে আপনি বিশ্বের যা বলবেন আমার কাছে কোনো ব্যাপার নয়। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটা কথা বলবো দাদা, যে ধরুন আমি একটা ছোট্ট একটা ফেসবুক পেজে দেখছিলাম যে তার একটা কলকাতায় একটা পুরনো বাড়ি আছে। তো জানেন কলকাতায় বিভিন্ন কারণেই হোক, যে কারণে হোক, সেগুলো আমরা আলোচনা করছি না, সেই বাড়িগুলো ভেঙে সেগুলোকে ফ্ল্যাট তৈরি করে দেওয়া হচ্ছে বা বিভিন্ন রকম আলাদা কারণ হতে পারে, কিন্তু বাড়িগুলোকে, পুরোনো বাড়িগুলো বা পুরোনো স্থাপত্য ভেঙে ফ্ল্যাট তৈরি করে দেওয়া হচ্ছে। তো এরকম ধরনের একটা গ্রুপে দেখছিলাম, তিনি চাইছেন যে তার বাড়ি হয়তো ফ্ল্যাট তৈরি হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে, কিন্তু তিনি তার বাড়ির একটা স্মৃতি রেখে দিতে চাইছেন। এই যে এই ব্যাপারটা আপনাকে যদি বলে, আপনি কি সেই ব্যাপারটা তৈরি করে দেবেন? উনি খুব সম্ভবত, আশা করি এতদিনে কেউ না কেউ পেয়ে গেছেন, কিন্তু যদি আমার কাছে আসে আমি ওনাকে জলছবি দিয়ে দেবো। আচ্ছা, বানিয়ে। আচ্ছা, বাহ, খুব সুন্দর লাগলো। আচ্ছা, তাহলে আমরা দাদার ফোন নাম্বারটা একটু যদি আমাদের 7980675814, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আর আমার একটাই নাম্বার। আচ্ছা আচ্ছা, তো আমরা দেখলাম দাদার যে কাজকর্ম, দাদার যে শিল্পকর্ম, সেই শিল্পকর্মের নমুনা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম যে দাদা কি করে ছোট সামান্য জিনিসকে অসামান্য জিনিসে পরিণত করে। এই যে ক্ষমতা, এই প্রতিভা কিন্তু সবার হয় না, এবং এই রকম এক প্রতিভার অধিকারী কিন্তু দাদা। তো দাদাকে আমরা বলবো যে দাদার আগামী জীবনের পথ আরো সুগম হোক, দাদার যে প্রতিভা আরো বিশ্বের লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাক আমাদের এই ভিডিওর মাধ্যমে। আপনারা সাহায্য করবেন, দাদার বাড়িতে আসবেন আপনারা। দাদা কিন্তু আমি যখন বাড়িতে আসলাম, দাদার প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে সেট আপ করে, একটা বড় ঘরে সব জিনিসগুলো সাজানো রয়েছে, সেগুলো আলাদা আলাদা করে ঘর থেকে বের করে এনে খুব মানে ইচ্ছা সহকারে, এবং মানে একদম কি বলবো, মানে খুব ফ্র্যাঙ্কলি, কোনো ব্যাপার না যে তত মানে দাদা কোনো কষ্ট করতে হলো প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে সাজাতে, কিন্তু দাদা কোনো রকম কিন্তু যে রেগে যাচ্ছে বা বিরক্ত হচ্ছে এরকম ব্যাপার না। দাদা প্রত্যেকটা জিনিস আলাদা করে দেখালেন। আপনারা আসতে পারেন, আপনাদের যদি কিছু এরকম ইচ্ছা বানানোর থাকে, দাদা বললেন ওই বাঁশ, কাঠ, মুখোশ এসব কিছু বানায় না দাদা। আপনারা যদি এরকম কিছু ইউনিক বানাতে চান, দাদার সাথে কন্ট্যাক্ট করবেন। ভিডিওটি অবশ্যই সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, যাতে এই ভিডিওটি আরো মানুষের কাছে পৌঁছে যায়, এবং দাদার এই প্রতিভা যেন পৌঁছে যায় বিশ্বের প্রত্যেকটা ঘরে, বিশ্বের প্রত্যেকটা কোনায়। ধন্যবাদ। ইচ্ছে সবার সাথে ভালো থাকবেন, সুখে থাকবেন।